সাঁতার না জেনেও এত পরিমাণে সাহস আমার, বাঁশের ভেলা নিয়ে দুই পাহাড়ের মাঝখানে নৌকা চালাতে বের হয়ে পড়ছি। লাইফে এইরকম অ্যাডভেঞ্চার এই প্রথমবার আমার। চলো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করি। বান্দরবানের তৃতীয় দিন সকাল সকাল আমরা বের হয়ে পড়ছি, সবাই মিলে যাব দেবতাখুম। পাহাড়ি রাস্তায় অনেক ঘোরাফেরা করা হয়েছে গত 2 দিনে, আর এইবার যাব দুই পাহাড়ের মাঝখানে পানির মধ্যে ভেলা দিয়ে নৌকা চালাতে। অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে প্রচুর দেখছি, তবে এবার নিজে এক্সপিরিয়েন্স করার পালা। প্রায় 20 কিলোমিটার দূরে আমরা একটা গ্রামে আসলাম গাড়িতে করে। তবে মেন স্পট পর্যন্ত গাড়ি পৌঁছাবে না, মেন স্পটে আমাদের হেঁটেই যেতে হবে। নাম, ফোন নাম্বার, এনআইডি কার্ড সব রকমের ডকুমেন্টস লাগে এখানে। আর সবকিছুর পর ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। জাস্ট দেখো পাহাড়গুলা কি পরিমাণে খাড়া। হাতে একটা বাস থাকলে ট্রেকিং করতে কিছুটা সুবিধা হতো, বাট সেটাও পেলাম না, তাই খালি হাতে রওনা দিয়ে দিলাম। এইরকম পরিশ্রম ওই জায়গাটা যাওয়ার আমার আগে জানা ছিল না, বা আগে কোনো রকমের এক্সপিরিয়েন্সও ছিল না। আমরা জাস্ট ভিডিওতে দেখলে বুঝতে পারবা পাহাড় থেকে কতটা নিচে নামতে হবে। এখন আমাদের নিচে নামতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে, জাস্ট ভাবতেছি ব্যাক করার সময় উঠতে কেমন কষ্ট হবে। পাহাড়ি খাড়া খাড়া রাস্তা, তার উপর আবার পাহাড়ের মাঝখানে মাঝখানে ছোট ছোট ঝিরি, সবকিছু পার হয়ে এখন আমাদের যেতে হচ্ছে সেই ভেলার জায়গাটায়। সত্যি বলতে এখানে আসতে যে এত কষ্ট হয় সেটা আমার আগে জানা ছিল না। প্রায় 1.5 ঘন্টার মতো পাহাড়ের উঁচু নিচু রাস্তায় ট্রেকিং করে করে সেই জায়গাটায় পৌঁছতে হবে। প্রচুর কষ্ট হচ্ছে, ওঠার সময় আরো বেশি কষ্ট হবে, বাট প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো দেখলেই মনটা ভরে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টার মতো পাহাড়ে হাঁটাহাঁটি করার পর আমরা এসে পৌঁছালাম দেবতাখুমে। এখানে এসে একটু শরবত খাওয়ার ব্যবস্থা আছে, কারণ সবাই এখানে আস্তে আস্তে হাঁপিয়ে যায়। তবে মেন যে পয়েন্টটা সেটা এখান থেকে আরো কিছুটা দূরে। আবারও সে পাহাড় পাথর মাটি পার হয়ে যাচ্ছি সেখানে। ভিডিও দেখে মনে হচ্ছে আমি এখানে গেম খেলতেছি। আর লাস্টের এই রাস্তাটা কি যে পিছলা ছিল, বাপরে বাপ, মনে তো হচ্ছে এখান থেকে পড়িয়ে যাব। এট লাস্ট এত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এই মেন পয়েন্টটায়। তবে ভেলাতে চড়ার জন্য এখান থেকে আরো কিছুটা দূর যেতে হবে, এই গভীর নদীটা পার করতে হবে। একটা নৌকা করে আমরা এই নদীটা পার হচ্ছি, আর এই নদীর গভীরতা কিন্তু প্রচুর, কয়েকশো ফিট গভীর। এটা সকাল থেকে এত পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে, তার উপর আবার না খেয়ে আমরা কিছুই খাইনি সকাল থেকে। তবে এই মেন পয়েন্টে আসার পর একটু শান্তি পেলাম, কারণ এখানে কিছু খাবারের দোকান আছে। যদিও নর্মালের তুলনায় এখানে দামটা কিছুটা বেশি, তবে এইটা স্বাভাবিক এখানে দাম বেশি হওয়ার, কারণ অনেক কষ্ট করে দোকানওয়ালারা এই পর্যন্ত খাবারগুলো টেনে টেনে আনে, দেন এখানে সেল করে। এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি সেই মোমেন্ট যখন আমরা ভেলায় উঠবো। আমি কিন্তু সাঁতার জানি না, তাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। ভিডিওর মাঝখানে আমার পছন্দের 3টা স্কিন কেয়ার প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিই। ট্যুরে আসলেও আমার এই 3টা স্কিন কেয়ার প্রোডাক্ট সব সময় সাথে রাখতে হবে। প্রথমে এই সোপটা হচ্ছে কোজি সান সোপ, যেটা স্কিনটাকে ব্রাইট করে, ট্যান রিমুভ করে। প্যাকেটে 3 টুকরা সাবান থাকে, বড় বড় 3টা টুকরা। একটা অলরেডি আমি ইউজ করে ফেলছি, প্যাকেটে আর 2টা আছে। এইটা স্কিনের কালচে ভাব দূর করে স্কিনটাকে একদম ডিপ ক্লিন করে। এই সাবানটা বর্তমানে খুবই ভাইরাল, তাই অনলাইনে এটার অনেক ডুপ্লিকেট পাবা, বাট এইটা কিন্তু একদম অরিজিনাল 100% ফিলিপিনের প্রোডাক্ট। যেহেতু অরিজিনালটা পাইছি তাই উপকারও বেশ ভালোই পাচ্ছি। আর এইটা হচ্ছে ওসুফি সিরাম। এইটা এসেন্স, টোনার এবং সিরাম হিসেবে কাজ করে, মানে একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলো বেনিফিট পাওয়া যায়, স্কিনকে গ্লো করে, হেলদি করে। এইটাও একদম অরিজিনাল, বাট অনেক কম দামে পেয়েছি। এই নাইট ক্রিমটা একটা গ্লুটাথিয়ন নাইট ক্রিম, যেটা স্কিনকে ফর্সা করবে, দাগ দূর করবে, হেলদি ভাবে স্কিনকে সুন্দর করবে। এই ক্রিমের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুটাথিয়ন আছে, যা স্কিনকে ফর্সা করবে, তাও আবার কোন রকমের সাইড ইফেক্ট ছাড়াই। প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা বিউটি অফ প্রিয়া ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, ভিডিওতে ব্যাক করি। এদিকে আমি দেবতাখুম এসে আগে লাইফ জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ লাইফ জ্যাকেট ছাড়া আমি একদমই অচল। আমি কিন্তু সাঁতার জানি না, আর পাহাড়ের মাঝখানে এই জলাশয়গুলো কয়েকশো ফিট গভীর। আমার হাজব্যান্ড কিন্তু সাঁতার জানে, তারপরও সে লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, মানে এই জায়গাটা অনেক রিস্কি। আর আমাদের মধ্যে সবচেয়ে কিউট লাগতেছে ফারাজ বাবাকে। যাই হোক, তো ফাইনালি আমরা রেডি। বিসমিল্লাহ বলে নৌকা নিয়ে রওনা দিয়ে দিলাম। যদিও এগুলোকে ঠিক নৌকা বলে না, এগুলো হচ্ছে বাঁশের ভেলা। একবার যদি উল্টে যায় বা একবার যদি আমি ভেলা থেকে পড়ে যাই, তাহলে হয়তো এখানেই শেষ। লাইনে তো আমরা দেখি কত সুন্দর ভেলা নিয়ে এক একটা মানুষ ঘুরে বেড়ায়, বাট এখানে ভেলায় ভেলায় জ্যাম লেগে যাচ্ছে। দুই পাশে 2টা খাড়া খাড়া পাহাড়, মাঝখানে গভীর জলাশয়, আর তার মধ্যে ভেলা নিয়ে ভাসতেছি। এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম। লাইফে ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স। তবে সকাল থেকে আমরা শুধু খাটাখাটনি করতে আসি, এত উঁচা উঁচা পাহাড় বেয়ে এখানে আসছি। এখানে এসেও নিজেরাই ভেলা চালাচ্ছি। এখান থেকে আবার গিয়ে পাহাড় পার হয়ে বাসায় যেতে হবে। যারা পরিশ্রম করতে পারো না, হাঁটতে পারো না, তাদের এখানে না আসাটাই বেটার। আর একটু বয়স্ক মানুষকে তো একদমই আমি সাজেস্ট করবো না এখানে আসতে। আমার লাইফের নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, তবে এই এক্সপিরিয়েন্স এখানেই শেষ। আমার মনে হয় না এখানে আর আমি দ্বিতীয়বার কোনোদিন আসবো। যাই হোক, এদিকে নৌকা চালাতে চালাতে আমার জামা কাপড় প্যান্ট সবই ভিজে গেছে, কারণ ভেলার ওপর দিয়ে পুরো পানি পানি হয়ে যায়। পাহাড়ে হাইকিং, নৌকা চালানো সবকিছু মিলিয়ে দিনটা মোটামুটি ভালোই গেছে। তবে এখানে এইবারই আমার প্রথম আসা, আর এইবারই হয়তো শেষ, কারণ নেক্সট টাইম আমি আর এখানে আসতে চাচ্ছি না। ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।